আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষের জৈব রসায়নের নির্বাচিত বিষয়ের উপর আমরা আরও একটি লেকচার নিয়ে আসলাম। তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের জৈব রসায়নের নির্বাচিত যে বিষয়, এই বিষয়ের আমাদের দুইটা পার্ট, একটা হচ্ছে আমাদের ন্যাচারাল কেমিস্ট্রি আর একটা হচ্ছে আমাদের মেডিসিনাল কেমিস্ট্রি। তো আমরা ইতিমধ্যে আপনাদেরকে ন্যাচারাল কেমিস্ট্রির যে অংশটি আছে, যেখানে হচ্ছে আপনাদেরকে 6টা অধ্যায়ের ভিডিও লেকচার আপনাদেরকে দেওয়া হয়েছে ইতিমধ্যেই, এবং আমাদের মেডিসিনাল যে কেমিস্ট্রি, মেডিসিনাল কেমিস্ট্রির 2টা অধ্যায়ের ভিডিও আপনাদেরকে ইতিমধ্যে দেওয়া হয়েছে। আজকে আমরা জৈব রসায়নের নির্বাচিত বিষয়ের মেডিসিনাল কেমিস্ট্রি যে পার্টটা আছে, এই মেডিসিনাল কেমিস্ট্রি পার্ট থেকে আরও একটি নতুন অধ্যায় শুরু করব। তো দেখেন, যে অধ্যায়ের নাম হচ্ছে কি আমাদের, যে জ্বর প্রশমনকারী ঔষধ। এই অধ্যায়টি হচ্ছে কি আমরা আজকে আলোচনা করব, যে জ্বর প্রশমনকারী ঔষধ। তো আমাদের এটা লেকচার নাম্বার 1, এবং আমি চেষ্টা করব আজকের এই লেকচারের মধ্য দিয়েই আমাদের জ্বর প্রশমনকারী ঔষধ যে অধ্যায়টি আছে এটা আমরা শেষ করব। তবে আপনারা একটু ধৈর্য সহকারে ক্লাসটি করার চেষ্টা করবেন, কারণ যেহেতু আমি আজকের জ্বর প্রশমনকারী ঔষধ এই লেকচার এই অধ্যায়টি একটা লেকচারের মাধ্যমেই কমপ্লিট করতে চাচ্ছি, যার কারণে ভিডিওটি অনেক বড় হবে বা ক্লাসটি অনেক বড় হইতে পারে, যার কারণে আপনারা ধৈর্য সহকারে ক্লাসটি করবেন। তো দেখেন, আজকে আমাদের যে আলোচ্য বিষয়গুলোর মধ্যে আমরা কোন কোন বিষয়গুলো আজকে আলোচনা করব, এর একটা সামারি যদি আপনাদেরকে আমি দেই। যে দেখেন, যে প্রথমত আমরা আলোচনা করব জ্বর প্রশমনকারী ঔষধের শ্রেণীবিন্যাস নিয়ে আমরা আলোচনা করব। দেখেন, আমাদের জ্বর প্রশমনকারী ওষুধের শ্রেণীবিন্যাসগুলো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে 14 সালে আসছিল, 20 সালে আসছিল, যার কারণে এগুলো হচ্ছে কি আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আবার দেখেন, দ্বিতীয় নম্বরে আমরা আলোচনা করব যে প্যারাসিটামল অম্লীয় প্রকৃতির। 3 নম্বরে আমরা আলোচনা করব প্যারাসিটামল সংশ্লেষণ করব আমরা ফেনাসিটিন কি, ফেনাসিটিন সংশ্লেষণ করব। এরপর আমরা অ্যাসপিরিন কি, অ্যাসপিরিনের গুরুত্বপূর্ণ ব্যবহার দেখব। এরপর আসি অ্যাসপিরিনের সংশ্লেষণ দেখব আমরা। এরপর অ্যাসপিরিনের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আমরা আলোচনা করব। তো সর্বশেষ আমরা আলোচনা করব প্যারাসিটামল ও অ্যাসপিরিনের মধ্যে পার্থক্য দিয়ে আজকে আমরা এই আলোচনাটি শেষ করব। তো দেখেন, যে আমাদের এই যে জ্বর প্রশমনকারী যে ঔষধ, এই অধ্যায়টি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2021 সালে কোনো জাতীয় বিশ্ববিদ্যালয় 2022 সালে কোনো প্রশ্ন আসা নাই, যার কারণে আপনারা যারা 2023 সালে পরীক্ষা দিবেন তাদের জন্য জ্বর প্রশমনকারী ঔষধ যে অধ্যায়টি আছে, এটা হচ্ছে কি খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কারণ এই অধ্যায় থেকে 2 থেকে 3টা প্রশ্ন আপনারা এবার পরীক্ষায় কমন পাবেন ইনশাআল্লাহ। এবং এইখানে যে আমি যে 8টা প্রশ্ন আপনাদেরকে দিয়েছি, এই 8টা প্রশ্ন থেকেই আপনারা সেগুলো কমন পাবেন। তো দেখেন, আপনারা আমাদের কোর্স সম্পর্কে অবগত আছেন যে আমাদের কোর্স ফি হচ্ছে আমাদের 800 টাকা, এবং আমাদের কোর্সের বিষয়বস্তু সম্পর্কেও আপনারা জানেন। আমি এই লেকচারটি যেহেতু পাবলিকলি নিব, সে কারণে আমি আপনাদেরকে আরও একটু জানাই রাখি যে আমাদের কোর্সে থাকছে 100% কমন উপযোগী সাজেশন এবং সলিউশন। তাহলে সলিউশনের প্রশ্ন সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে আপনাদেরকে কি লেকচারগুলো প্রদান করা হচ্ছে। আপনারা অবগত আছেন যে আপনাদেরকে একটা সলিউশন দেওয়া হয়েছে বা একটা সাজেশন দেওয়া হয়েছে, সাজেশনে কিন্তু এইরকম ক্রমিক নং অনুযায়ী কিন্তু আমাদেরকে প্রশ্নগুলো সিলেক্ট করা আছে, যে আমাদের সাজেশনের এইটা 1 নাম্বার প্রশ্ন, আবার এটা সাজেশনের 5 নাম্বার প্রশ্ন। এখানেই সে ভিডিও লেকচারগুলো কি হচ্ছে আমাদের সাজেশনের প্রশ্ন সিরিয়াল অনুযায়ী হচ্ছে আমরা ক্লাসগুলো নিচ্ছি, যার কারণে আপনাদেরকে কোন ক্লাস কত নাম্বার ভিডিওতে আছে এটা হচ্ছে আপনাদেরকে খুঁজতে সুবিধা না হয়। এবং আমাদের সব ক্লাস হচ্ছে কি রেকর্ডেড থাকে, তাই নিজের ইচ্ছা মতো সময়ে আপনারা কি ক্লাসগুলো করতে পারবেন। এবং অধ্যায় শেষে আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করেন, হোয়াটসঅ্যাপে জানান। তো আপনাদের সমস্যার উপর ভিত্তি করে আপনাদেরকে পরবর্তী লেকচারগুলোতে আপনাদের সমস্যাগুলো আলোচনা করা হয়। এবং কুইজ প্রশ্নের জন্য আলাদা হচ্ছে আমাদের একটা পিডিএফ থাকবে। তা আমাদের যে কোর্স ফি হচ্ছে কি মাত্র 800 টাকা। তো আপনারা যারা কোর্সে ভর্তি আছেন, আপনাদের বন্ধুরা যারা এই কোর্সে এনরোল করতে চায়, আপনারা আমাদের এই কোর্স সম্পর্কে আপনাদের বন্ধুদেরকে অবগত করবেন, যাতে আপনাদের বন্ধুরাও এই কোর্সটি করে উপকৃত হতে পারে। তো চলেন আমরা আজকে আমাদের মূল আলোচনায় চলে যাই। আমাদের 1 নাম্বার প্রশ্ন ছিল কি, যে জ্বর প্রশমনকারী ঔষধের শ্রেণীবিন্যাস।
তাহলে দেখেন জ্বর প্রশমনকারী ঔষধের শ্রেণীবিন্যাসগুলো আমরা দেখব। তাহলে এখানে বলতেছে জ্বর প্রশমনকারী ঔষধ সমূহকে সাধারণত তাদের গাঠনিক কাঠামোর ভিত্তিতে 5টা শ্রেণীতে বিভক্ত করা হয়। কয়টা শ্রেণীতে বিভক্ত করা হয়? 5টা শ্রেণীতে। 1 নম্বরে হচ্ছে আমাদের অ্যানিলিন ও প্যারা অ্যামিনোফেনল সদৃশ জ্বররোধী ঔষধ। তাহলে এই শ্রেণীর ঔষধসমূহ অ্যানিলিন ও প্যারা অ্যামিনোফেনল গঠনের সাথে সাদৃশ্যপূর্ণ। উদাহরণ হিসাবে আমরা দিতে পারি আমাদের বহুল পরিচিত একটা ঔষধ, সেটা হচ্ছে আমাদের প্যারাসিটামল। প্যারাসিটামল কি? প্যারাসিটামল হচ্ছে আমাদের অ্যানিলিন ও প্যারা অ্যামিনোফেনল সদৃশ জ্বররোধী একটা ঔষধ। প্যারাসিটামল কি কাজে ব্যবহৃত হয়? প্যারাসিটামল উচ্চ জ্বর ও মাথা ব্যথা কমাতে ব্যবহৃত হয় এবং এটি শিশুদের জন্য কি হয়? নিরাপদ হয়। তাহলে প্যারাসিটামলের গঠনটা যদি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আমাদের প্যারাসিটামলের এই যে একটা হচ্ছে কি গঠন, আমাদের একটা বেনজিন রিং থাকে। বেনজিন রিং এর 1 নাম্বার কার্বন আমাদের OH গ্রুপ থাকে এবং আমাদের 4 নাম্বার যে কার্বন, 4 নাম্বার কার্বনটাকে আমরা বলি প্যারা কার্বন। এই প্যারা অবস্থানে আমাদের প্রথমত একটা অ্যামিনো গ্রুপ থাকে, অ্যামিন গ্রুপ থাকে। এই অ্যামিন গ্রুপের একটা হাইড্রোজেন আমাদের অ্যাসিটাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে আমাদের প্যারাসিটামল গঠন করে। আমরা যখন সংশ্লেষণ দেখব, প্যারাসিটামলের যখন আমরা সংশ্লেষণ দেখব, তখন আমরা এগুলো নিয়ে মানে ক্ষুদ্র ক্ষুদ্র করে ভাঙে ভাঙে আমরা এই প্যারাসিটামলটাকে সংশ্লেষণ করব। এরপরে আমাদের দ্বিতীয় যে শ্রেণীটা, এটা হচ্ছে আমাদের স্যালিসাইলিক অ্যাসিড সদৃশ জ্বররোধী ঔষধ। তাহলে এটা আবার কি? তাহলে এই শ্রেণীর ঔষধগুলোর গঠন স্যালিসাইলিক অ্যাসিডের মতো হয়। তাহলে উদাহরণ হিসাবে আমাদের অ্যাসপিরিন। তাহলে অ্যাসপিরিনটা হচ্ছে কি? অ্যাসপিরিনও জ্বর ব্যথা ও প্রদাহ কমাতে হচ্ছে কি আমাদের ব্যবহৃত হয়। তবে শিশুদের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে কি আমাদের অ্যাসপিরিন ব্যবহার হচ্ছে আমাদের ঝুঁকিপূর্ণ। তাহলে অ্যাসপিরিনের গঠন, তাহলে এটা হচ্ছে কি আমাদের অ্যাসপিরিনের গঠন। তাহলে দেখেন এখানে অ্যাসপিরিন এবং আর প্যারাসিটামলের মধ্যে পার্থক্য কি? অ্যাসপিরিন এবং প্যারাসিটামলের মধ্যে পার্থক্য হচ্ছে যে প্যারাসিটামলের এই যে প্যারা অবস্থানে যে আমাদের এই যে গ্রুপটা আছে, এই গ্রুপের পরিবর্তে এই গ্রুপটা এখানে কি থাকবে না, এবং অর্থ অবস্থানে থাকবে হচ্ছে আমাদের একটা কি? অর্থ অবস্থানে থাকবে একটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক গ্রুপ। এবং এইখানে যে আমাদের যে OH যে গ্রুপটা আছে, এই OH গ্রুপের যে হাইড্রোজেনটা ছিল, এই হাইড্রোজেনটা আমাদের একটা অ্যাসিটাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে আমাদের একটা কি করবে? অ্যাসপিরিন গঠন করবে। তাহলে অ্যাসপিরিন যখন আমরা সংশ্লেষণ করব, তখন এই বিষয়গুলো আমরা এখানে তখন আলোচনা করব। তাহলে আমাদের তৃতীয় নাম্বার যে শ্রেণী আমরা দেখলাম যে জ্বর প্রশমনকারী ওষুধের শ্রেণী বিভাগ হচ্ছে আমাদের 5টা, তার মধ্যে আমরা এখানে 2টা দেখলাম। এবং তৃতীয় নাম্বার যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে আমাদের কুইনোলিন জাতক জ্বররোধী ঔষধ। তাহলে কুইনোলিন জাতক জ্বররোধী ঔষধ, এই শ্রেণীর ঔষধে কুইনোলিন রিং হচ্ছে কি আমাদের উপস্থিত থাকে। যেমন উদাহরণ হিসাবে আমরা দিতে পারি সিনকোপেন। তাহলে এটি সাধারণত গাউট ও জ্বর উপশমে কি হয়? আমাদের ব্যবহৃত হয়। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের কি? যে সিনকোপেন এর গঠন। চতুর্থ নম্বরে আমরা দেখতেছি যে আমাদের আছে পাইরাজোলন ও পাইরাজোলাইডিন সদৃশ জ্বররোধী ঔষধ। তাহলে এই শ্রেণীর ঔষধে পাইরাজোলন বা পাইরাজোলাইডিন গঠন কি থাকে? আমাদের বিদ্যমান থাকে। তাহলে উদাহরণ হিসাবে অ্যামিনোপাইরিন। তাহলে উদাহরণ হিসেবে আমরা কি দিতে পারি এখানে? অ্যামিনোপাইরিন। তাহলে অ্যামিনোপাইরিন কি? যে এটি একটি পুরনো প্রজন্মের জ্বর ও ব্যথা নিবারক ঔষধ। তাহলে অ্যামিনোপাইরিন মানে জ্বর হলে যে জ্বরটা অনেক দিন ধরে স্থায়ী থাকে, ওই জ্বরটা সরানোর ক্ষেত্রে ডাক্তাররা সাধারণত আমাদের অ্যামিনোপাইরিন ঔষধটা আমাদেরকে সাজেস্ট করে এবং এটা আমাদের ব্যথা নিরাধক ঔষধ। তাহলে আমাদের এর গঠনটা হচ্ছে কি? যে অ্যামিনোপাইরিনের গঠনটা হচ্ছে আমাদের এই যে অ্যামিনোপাইরিনের হচ্ছে আমাদের গঠন। এবং 5 নম্বরে আমাদের আছে যে N-অ্যারাইল অ্যাস্থেনিলিক অ্যাসিড সদৃশ ঔষধ। তাহলে এদের গঠনে আমাদের কি থাকবে? N-অ্যারাইল অ্যান্থ্রানিলিক অ্যাসিডের মতো দেখতে হবে। তাহলে এই শ্রেণীর ঔষধগুলোকে সাধারণভাবে হচ্ছে কি ফিনামেট নামেও হচ্ছে কি আমাদের ডাকা হয়। তাহলে উদাহরণ হিসাবে আমাদের মেফেনামিক অ্যাসিড, উদাহরণ হিসাবে আমাদের এই মেফেনামিক অ্যাসিডটা হচ্ছে আমাদের এই গ্রুপের অন্তর্ভুক্ত। তাহলে এই ছিল হচ্ছে কি আমাদের যে জ্বর প্রতিরোধী ঔষধের যে 5টি যে শ্রেণী তাদের আলোচনা। তো আমরা এগুলোকে কিভাবে একটু আচ্ছা, এখানে আমাদের ফেমানামিক অ্যাসিডের হচ্ছে কি গঠনটা হচ্ছে আমাদের দেখতে এরকম। তাহলে এবার আমরা দেখব যে জ্বর প্রশমনকারী ঔষধের যে শ্রেণী বিভাগ, তাহলে এটাকে আমরা কিভাবে একটু সহজভাবে মনে রাখার চেষ্টা করব একটা ছন্দের মাধ্যমে। তাহলে ছন্দটা হচ্ছে এরকম
যে প্যারায় লাই কুইনে পাই মিফানামিক মনের ঠাই। তাহলে এখানে প্রতিটি শব্দ মানে এই ছন্দটা আমরা যদি একটু সিস্টেমেটিকলি মনে রাখতে পারি তাহলে জ্বর প্রশমনকারী ওষুধের যে আমাদের যে শ্রেণী বিভাগটা আছে এটা আমরা খুব ভালোভাবে হচ্ছে কি মনে রাখতে পারবো। তাহলে দেখেন এখানে প্যারার রায় কুইনে পাই মেফানামিক মনের ঠাই, তাহলে এই যে ছন্দটা আছে এই ছন্দটা আমরা কিভাবে ব্যবহার করব তার একটা আমি এখানে সারণী দিচ্ছি আপনাদেরকে। যে এখানে বলতেছে প্যারার, তাহলে প্যারার বলতে এখানে বলতেছে প্যারাসিটামল, তাহলে প্যারাসিটামলের যে শ্রেণীটা তাহলে ঔষধ হচ্ছে কি আমাদের প্যারাসিটামল। রায় আমরা যে সালিশ কথাটি ব্যবহার করি যে বিচার সালিশ এই যে কথাটি ব্যবহার করি তার রায় অর্থ এখানে আমরা একটু ছন্দটা মিলানোর ক্ষেত্রে এখানে লেখা হয়েছে যে সালিশ মানে সালিশ থেকে আসছে মানে সালিশাইলিক সালিশ দিলে তো এখানে আমাদের ছন্দটা মিলবে না, যার কারণে এখানে রায় ছন্দটি ব্যবহার করা হয়েছে যে প্যারার রায়। তাহলে এখানে রায় দ্বারা বোঝাচ্ছে আমাদের সালিশ, তাহলে সালিশ দ্বারা আবার বোঝাচ্ছে যে সালিশাইলিক মানে সালিশাইলিক অ্যাসিডের যে শ্রেণীটা ওটা আমরা এখানে এভাবে বোঝাচ্ছি। এবার বলতেছি এখানে কুইনে মানে কুইনোলিন যে জাতকটা আছে, তারপর হচ্ছে কুইনে পাই মানে পাইরাজোলোন, আর মেফানামিক হচ্ছে আমাদের এন অ্যারাইল অ্যাস্থানিলিক যে গ্রুপটা আছে তার হচ্ছে কি সেই গ্রুপের একটা ঔষধের নাম। তো আমরা প্যারার রায় কুইনে পাই মেফানামিক মনের ঠাই এই ছন্দটি দ্বারা জ্বর প্রশমনকারী ঔষধের শ্রেণী বিভাগগুলোকে আমরা সহজে মনে রাখতে পারি। তো এবার আসি আমাদের প্যারাসিটামলের যে আমাদের যে অম্লীয় প্রকৃতি, এটা আমাদের সাজেশনের 2 নম্বর প্রশ্ন যে প্যারাসিটামলের অম্লীয় প্রকৃতি আমরা কিভাবে ব্যাখ্যা করব। তারা দেখেন প্যারাসিটামলের গঠন অনুসারে এর অ্যারোমেটিক রিংয়ে দুইটি হচ্ছে কি আমাদের গুরুত্বপূর্ণ গ্রুপ আছে। দুইটা গুরুত্বপূর্ণ গ্রুপ কি, একটা হচ্ছে আমাদের এই যে ওএস গ্রুপ এবং আরেকটা হচ্ছে কি আমাদের এই পুরাটা একটা হচ্ছে কি আমাদের গ্রুপ। তাহলে দেখেন আমাদের এই যে ওএস যে গ্রুপটা আছে এই ওএস গ্রুপটা আমাদের কার্বনের যে বেনজিনের যে রিং এই বেনজিন রিংয়ের 1 নাম্বার কার্বনে আমাদের ওএস গ্রুপটার অবস্থান এবং বেনজিন রিংয়ের 4 নাম্বার কার্বনে আমাদের এই পুরা গ্রুপটার হচ্ছে কি আমাদের অবস্থান। তো এখানে দেখেন এই যে 4 নাম্বার যে অবস্থান এই অবস্থানটাকে আমরা বলি প্যারা অবস্থান। তাহলে দেখেন প্যারাসিটামল যে অম্লীয় প্রকৃতির এইটা আমরা ব্যাখ্যা করার জন্য আমাদের এখানে যে গ্রুপ দুইটা আছে গ্রুপ দুইটা হচ্ছে কি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে 1 নাম্বার গ্রুপের অবস্থান হচ্ছে কি আমাদের এই যে ওএস গ্রুপটা 1 নাম্বার গ্রুপের অবস্থানে আমাদের কি আছে একটা ফেনল গ্রুপ আছে এবং 4 নাম্বার যে গ্রুপ এই 4 নাম্বার গ্রুপে আমাদের একটা অ্যামাইড গ্রুপ আছে। তাহলে এখন দেখি যে কেন এটি অম্লীয় হবে। তাহলে এখানে ওএস গ্রুপ আছে আর এখানে হচ্ছে আমাদের কি আছে যে একটা অ্যামাইড গ্রুপ আছে। তাহলে এটা কেন হচ্ছে আমাদের অম্লীয়, কারণটা হচ্ছে ফেনল জাতীয় যে ওএস গ্রুপটা আছে এই ওএস গ্রুপ হাইড্রোজেন আয়ন ত্যাগ করতে পারে। আসলে এই যে আমাদের যে ফেনলের মতো যে গঠন বা এই যে ওএস গ্রুপ যে বেনজিন রিং এর সাথে যে যুক্ত আছে আমাদের বেনজিন রিং এর সাথে ওএস গ্রুপ যুক্ত থাকার কারণে ওএস গ্রুপ তার হাইড্রোজেন পরমাণুটিকে আমাদেরকে দান করে দিতে পারে, সেটা হচ্ছে আমাদের জলীয় দ্রবণে। আমরা জানি যে অ্যাসিডের সংজ্ঞা থেকে আমরা কি জানি যে কোনো পদার্থ যদি জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন ত্যাগ করে তাকে আমরা বলি কি অ্যাসিড বলি। এটা হচ্ছে আমাদের বিখ্যাত আরহেনিয়াস মতবাদ যে জলীয় দ্রবণে কেউ যদি হাইড্রোজেন আয়ন বা হাইড্রোজেন প্লাস আয়ন যদি আমাদের দান করে তাকে আমরা কি বলি অ্যাসিড হিসাবে জানি। যেমন আপনাদেরকে যদি একটা উদাহরণ দেই তাহলে অ্যাসিডের যেমন হচ্ছে আমাদের কি HCl হচ্ছে কি আমাদের জানি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাকে যদি আমরা পানির সাথে যদি বিক্রিয়া করাই তাহলে এই HCl বিভাজিত হয়। HCl কিভাবে বিভাজিত হয়, HCl হচ্ছে আমাদের কি H+ আয়ন হিসেবে বিভাজিত হয় এবং ক্লোরিন মাইনাস আয়ন হিসেবে বিভাজিত হয়। তাহলে HCl কে যখন পানির সাথে বিক্রিয়া করানো হয় তখন এই যে আমাদের যে হাইড্রোজেন আয়নটা আছে এই হাইড্রোজেন আয়নটা পানির অণুকে হচ্ছে কি আমাদের দান করে। তাহলে পানির অণুকে দান করে এটা কি হয়ে যায়, এটা হচ্ছে আমাদের হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়। এটা হচ্ছে আমাদের হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়, সাথে হচ্ছে আমাদের কি ক্লোরিন মাইনাস আকারে পরিণত হয়। তখন আমরা সেটাকে বলি যে না HClটা হচ্ছে কি HClটা হচ্ছে আমাদের একটা অ্যাসিড, কারণ এটা জলীয় দ্রবণে আমাদের H+ বা হাইড্রোজেন আয়নটা হচ্ছে কি আমাদের দান করতেছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের বিখ্যাত সেই মতবাদ যে আরহেনিয়াসের মতবাদ। তাহলে আরহেনিয়াসের মতবাদ অনুযায়ী যারা জলীয় দ্রবণে
হাইড্রোজেন আয়ন দান করে তাদেরকে আমরা বলি অ্যাসিড। তাহলে এই যে মতবাদটা, এই মতবাদের উপর ভিত্তি করে আমরা আমাদের এই যে আলোচনাগুলো আমরা কন্টিনিউ করব। তাহলে দেখেন এইখানে OH গ্রুপ আর এখানে আছে আমাদের অ্যামাইড গ্রুপ। তাহলে দেখেন এইখানে আমাদের যে অক্সিজেন যে পরমাণুটি আছে, অক্সিজেন পরমাণুতে হচ্ছে কি আমাদের 2 জোড়া কি হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন আছে। অক্সিজেন পরমাণুতে হচ্ছে কি আমাদের 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, এবং অ্যামাইড যে গ্রুপটা আছে, অ্যামাইড গ্রুপে হচ্ছে কি আমাদের একটা মুক্তজোড় ইলেকট্রন আছে। তাহলে আমরা জানি যে বেনজিন যে রিং, এই বেনজিন রিংটা বা বেনজিন বলয়টা হচ্ছে কি আমাদের ইলেকট্রন আকর্ষী। তাহলে বেনজিন রিংটা যেহেতু আমাদের ইলেকট্রন আকর্ষী, তাহলে এই বেনজিন রিং কি করবে, ফেনলের যে এখানে আমাদের যে OH যে গ্রুপ, OH গ্রুপের অক্সিজেনের 2টা যে মুক্তজোড় ইলেকট্রন আছে, সেই মুক্তজোড় ইলেকট্রনটা বেনজিন গ্রুপ তার নিজের দিকে টেনে নেবে, অথবা নাইট্রোজেন পরমাণুতে যে একজোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, এই মুক্তজোড় ইলেকট্রনটা বেনজিন পরমাণু নিজের দিকে কি করবে, আমাদের আকর্ষণ করবে। এখন কথা হচ্ছে যে নাইট্রোজেন পরমাণুর মুক্তজোড় ইলেকট্রন বেনজিন আকর্ষণ করবে না OH গ্রুপের অক্সিজেন পরমাণুর মুক্তজোড় ইলেকট্রনটা বেনজিন বলে আকর্ষণ করবে। এটা আবার নির্ভর করে আমাদের তড়িৎ ঋণাত্মকতার উপর। আমরা জানি যে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি, অক্সিজেন অপেক্ষা নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, যার কারণে নাইট্রোজেন পরমাণুর যে একজোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে সে কি করতে চাবে না, মানে যত সহজে আমাদের বেনজিন রিংকে দিবে তার থেকেও সহজভাবে আমাদের এই অক্সিজেন পরমাণুটা বেনজিন রিংকে তার মুক্তজোড় 2টা ইলেকট্রন দিতে পারবে, কারণ অক্সিজেন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা কম এবং নাইট্রোজেন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি। এখন কথা হচ্ছে যেহেতু অক্সিজেন, আমরা এভাবেও চিন্তা করতে পারি যে অক্সিজেন পরমাণুতে আমাদের 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, আর নাইট্রোজেন পরমাণুতে আমাদের 1 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। তাহলে এখানে OH গ্রুপে বা মানে অক্সিজেন পরমাণুতে 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকার কারণে খুব সহজেই অক্সিজেন পরমাণু বেনজিন বলয়কে তার মুক্তজোড় ইলেকট্রনটা কি করে দিতে পারে, দান করে দিতে পারে। তাহলে মুক্তজোড় ইলেকট্রনটা যখন বেনজিন বলয়কে দান করে দিবে, তখন আমরা যদি এই OH এর গঠনটা যদি দেখি, তাহলে এখানে আমাদের অক্সিজেন যে পরমাণুটি আছে, এখানে আমাদের যে অক্সিজেন যে পরমাণুটি আছে, এই অক্সিজেন পরমাণুটি হয়ে যায় হচ্ছে কি আমাদের আংশিক ধনাত্মক চার্জে চার্জিত হয়। আর এই যে আমাদের যে বেনজিন যে রিংটা আছে, এই বেনজিন রিংটা হচ্ছে কি আমাদের আংশিক ঋণাত্মক চার্জে চার্জিত হয়। তাহলে এই অক্সিজেন পরমাণু যখন আংশিক ধনাত্মক চার্জে চার্জিত হয়, এর সাথে যে আমাদের যে হাইড্রোজেনটা যুক্ত আছে, তাহলে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে আমাদের একটা কি হয়, সমযোজী বন্ধন গঠিত হয়। যখন বেনজিন বলয় অক্সিজেন পরমাণুর মুক্তজোড় ইলেকট্রনটা তার নিজের দিকে টেনে নিয়ে অক্সিজেন পরমাণু আংশিক ধনাত্মক চার্জে চার্জিত হলো, তখন অক্সিজেন পরমাণুতে হচ্ছে কি ইলেকট্রনের ঘাটতি হলো। তাহলে এই ঘাটতিটা পূরণ করার জন্য আমাদের কি করে, আমাদের এই যে O আর H এর মধ্যে যে বন্ধন, এই সমযোজী বন্ধনে আবদ্ধ যে এই ইলেকট্রন জোড়, এটা কি করে আমাদের অক্সিজেন পরমাণু নিজের দিকে টেনে নেয়। অক্সিজেন পরমাণু নিজের দিকে টেনে নেওয়ার কারণে এইখানে যে অক্সিজেন পরমাণুতে যে ধনাত্মক চার্জ যে ছিল, এটা কি হয়ে যায়, এটা হয়ে যায় আমাদের ঋণাত্মক চার্জে পরিণত হয়, আর হাইড্রোজেন পরমাণু হচ্ছে কি আংশিক ধনাত্মক চার্জে পরিণত হয়। তার মানে এইখানে আমাদের এর সাথে যদি আমরা জল অ্যাড করি, বা এই যে আমাদের প্যারাসিটামল, এই প্যারাসিটামলকে যদি আমরা জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করাই, তাহলে এই যে গঠনটা অক্সিজেন পরমাণুর ধনাত্মকতা মানে মুক্তজোড় ইলেকট্রনটা বেনজিন বলয়ে আসার কারণে অক্সিজেন পরমাণু আংশিক ধনাত্মক চার্জ সৃষ্টি হলো। এই আংশিক ধনাত্মক চার্জটাকে প্রশমিত করার জন্য আমাদের হাইড্রোজেনের ইলেকট্রন জোড় বা হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে যে শেয়ারকৃত ইলেকট্রন জোড় অক্সিজেন পরমাণু টেনে নিয়ে আমাদের যখন জলীয় দ্রবণ হয়, তখন খুব সহজেই আমাদের হাইড্রোজেন আয়নটা জলীয় দ্রবণে এসে আমাদের হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়, যার কারণে আমাদের কি হয়, আমাদের যে প্যারাসিটামল, এই প্যারাসিটামলটা হচ্ছে আমাদের একটা অম্লীয় প্রকৃতির হয়। কারণ আমরা জানি যে যারা জলীয় দ্রবণে H+ আয়ন দান করে তারা হচ্ছে আমাদের অ্যাসিড। তাহলে এটা আরহেনিয়াসের মতবাদ অনুযায়ী আমরা প্যারাসিটামলের অম্লীয় ধর্মটা হচ্ছে কি আমরা ব্যাখ্যা করতে পারলাম। তাহলে এর কারণটা হচ্ছে আমাদের এখানে খুব সংক্ষিপ্তভাবে আমি এখানে লিখে দেওয়ার চেষ্টা করছি, আর বিস্তারিতভাবে আপনাদেরকে তো এতক্ষণ পর্যন্ত বললামই।
যে বেনজিন রিং এর সাথে OH এর ইলেকট্রন সরবরাহকারী ক্ষমতা কমে যায় যখন রিং এর মধ্যে অন্য ইলেকট্রন টেনে নেওয়ার মতো গ্রুপ থাকে। তাহলে এখানে একটা পয়েন্ট আমার মিস্টেক হয়েছে, আরও একটা বিস্তারিতভাবে বলা যাইতো যে এখানে দেখেন যে এই যে অ্যামাইড যে গ্রুপটা আছে, অ্যামাইড গ্রুপটা হচ্ছে কি আবার ইলেকট্রন আকর্ষী গ্রুপ। তাহলে দেখেন এইখানে এক তো বেনজিন বলয় ইলেকট্রন আকর্ষী, তার উপর আবার অ্যামাইড গ্রুপটাও ইলেকট্রন আকর্ষী, যার কারণে বেনজিন বলয় থেকে ইলেকট্রন আকর্ষণ করে নিবে হচ্ছে আমাদের অ্যামাইড গ্রুপ, আবার বেনজিন বলয় ইলেকট্রন এই OH এর অক্সিজেন পরমাণুর মুক্তজোড় ইলেকট্রনটাও আবার কি করবে, আকর্ষণ করে নেবে। যার কারণে এইখানে খুব সহজেই এই যে আমাদের যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা হচ্ছে কি আমাদের মুক্ত হয়ে আমাদের হাইড্রোজেন প্লাস আয়ন আকারে আমাদের মুক্ত হতে পারবে। তাহলে দেখেন, তাহলে এইটা যখন এখানে জলীয় দ্রবণের সাথে যদি বিক্রিয়া করাবো বা অথবা প্যারাসিটামল যখন পানির সাথে বিক্রিয়া করে তখন কি ঘটে, তাহলে যখন প্যারাসিটামল পানিতে থাকে তখন OH যে গ্রুপটা আছে আমাদের OH গ্রুপ হাইড্রোজেন ত্যাগ করে এবং তৈরি হয় কি, তৈরি হয় হচ্ছে আমাদের ফেনক্সাইড আয়ন। এই ফেনক্সাইড আয়ন যে তৈরি হয়, এই ফেনক্সাইড আয়নটা আবার রেজোন্যান্সের মাধ্যমে আমাদের স্থিতিশীলতা লাভ করে। তাহলে দেখেন আমাদের এখানে বিক্রিয়াটা খুব সহজভাবে দেখানো হয়েছে যে এটা হচ্ছে কি আমাদের একটা প্যারাসিটামল। তাহলে প্যারাসিটামলের অ্যামাইড গ্রুপটা ইলেকট্রন আকর্ষী, আবার বেনজিন রিংটা ইলেকট্রন আকর্ষী, যার কারণে অক্সিজেন পরমাণুতে যে দুইটা মুক্তজোড় ইলেকট্রন ছিল সে কি করে খুব সহজেই টেনে নেয়। টেনে নেওয়ার ফলে আমাদের এই যে হাইড্রোজেন পরমাণুটা আছে, হাইড্রোজেন পরমাণুটা যখন জলীয় দ্রবণে আসে তখন হাইড্রোজেন পরমাণুটা খুব সহজেই পানির সাথে মানে পানিকে হাইড্রোজেন প্লাস আয়ন দান করে আমাদের কি উৎপন্ন করে, হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়, আর প্যারাসিটামল ফিনক্সাইড আয়নে হচ্ছে কি আমাদের পরিণত হয়। তাহলে আমরা জানি যে তারা জলীয় দ্রবণে আমাদের কি করে, জলীয় দ্রবণে যারা H+ আয়ন দান করে তারা হচ্ছে আমাদের অ্যাসিড। তাহলে এই মতবাদ অনুযায়ী আমরা বলতে পারি প্যারাসিটামল হচ্ছে আমাদের একটা অম্লীয় প্রকৃতির। তাহলে আমরা আরেকটা জানি যে আমাদের অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে আমাদের কি উৎপন্ন করে, লবণ এবং পানি। তাহলে দেখেন প্যারাসিটামল যে একটা অ্যাসিড, এটা আমরা ক্ষারের সাথে যদি বিক্রিয়া করাই, এখানে আমাদের যদি এই প্যারাসিটামলকে যদি ক্ষারের সাথে বিক্রিয়া করানো হয় তাহলে আমাদের কি উৎপন্ন হয়, সোডিয়াম প্যারাসিটামলেট। তাহলে এই সোডিয়াম প্যারাসিটামলেট হচ্ছে আমাদের একটা কি, সোডিয়াম প্যারাসিটামলের একটা হচ্ছে আমাদের একটা লবণ, আর এটা হচ্ছে আমাদের একটা কি পানি। তো আমরা জানি যে অম্ল এবং ক্ষার বিক্রিয়া করে আমাদের লবণ এবং পানি উৎপন্ন করে। তাহলে প্যারাসিটামল এখানে কি, প্যারাসিটামল এখানে হচ্ছে আমাদের অম্ল, আর সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে হচ্ছে আমাদের ক্ষার, আর এটা হচ্ছে আমাদের লবণ, আর এটা হচ্ছে আমাদের পানি। তাহলে আমরা বলতে পারি যে অম্ল ক্ষার বিক্রিয়া করে যেমন লবণ এবং পানি উৎপন্ন করে, তদ্রূপভাবে প্যারাসিটামল এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে আমাদের লবণ এবং পানি উৎপন্ন করতেছে। তাহলে এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে আমরা বলতে পারি প্যারাসিটামল হচ্ছে আমাদের অম্লীয় প্রকৃতি। তাহলে আমরা খুব সারাংশভাবে এভাবে লিখতে পারি যে প্যারাসিটামল ফেনল জাতীয় যে OH গ্রুপটা আছে, এই OH গ্রুপ থাকার কারণে দুর্বল অম্লীয় হয়। তাহলে এটা যে আমাদের অম্লীয়, এই অম্লীয়টা হচ্ছে কি আমাদের দুর্বল অম্লীয়। তাহলে ইলেকট্রন আকর্ষণকারী অ্যামাইড গ্রুপ হাইড্রোজেন মুক্তিতে কি করে, আমাদের সহস্তর করে, আর ফলে এটি পানিতে ফিনক্সাইড আয়ন তৈরি করে রেজোন্যান্সের মাধ্যমে আমাদের কি করে, আমাদের স্থিতিশীলতা অর্জন করে। তাহলে আমরা খুব সংক্ষেপে এভাবে মনে রাখতে পারি পয়েন্ট আকারে, যাতে এভাবে পয়েন্ট আকারে মনে রাখলে হয় কি, পরীক্ষার খাতায় কিছু টার্ম যদি মিস্টেক হয়ে যায় আমাদের এই পয়েন্টগুলো মনে থাকলে আমরা কিন্তু লিখতে পারবো। তাহলে এরপর আসি আমরা এই যে আমাদের প্যারাসিটামল যে অম্লীয় প্রকৃতি আমরা দেখলাম, এখন আমাদের এই বহুল প্রত্যাশিত যে প্যারাসিটামল, এই প্যারাসিটামলটা আমাদের কিভাবে সংশ্লেষণ হয় বা কিভাবে আমরা তৈরি করি সেই বিষয়টা হচ্ছে কি আমরা দেখব। তাহলে এখন হচ্ছে আমরা দেখব যে প্যারাসিটামল সংশ্লেষণ। তাহলে দেখেন প্যারাসিটামল সংশ্লেষণের পূর্বে আপনাদেরকে আমি এখানে বলবো যে আমাদের প্যারাসিটামলের গঠনটার দিকে আপনারা যদি একটু ভালোভাবে তাকান তাহলে আমরা এখানে দেখতেছি যে আমাদের এইখানে একটা কি আছে, এখানে একটা আছে আমাদের বেনজিন রিং আছে। তাহলে বেনজিন রিং এর 1 নাম্বার কার্বনে, এই যে বেনজিন রিং এর 1 নাম্বার কার্বনে আমাদের কি আছে, OH গ্রুপ যুক্ত আছে, এবং 4 নাম্বার কার্বনে একটা প্রথমে এখানে কি ছিল, আমাদের অ্যামিন গ্রুপ যুক্ত ছিল। অ্যামিন গ্রুপ বলতে এখানে আমাদের প্রথমত NH2 ছিল, অ্যামিন গ্রুপ যুক্ত ছিল। এই অ্যামিনের যে দুইটা হাইড্রোজেন আছে, এই একটা হাইড্রোজেন আমাদের একটা অ্যাসিটাইল মূলক দ্বারা আমাদের একটা কি আছে, এটা হচ্ছে আমাদের একটা কি অ্যাসিটাইল মূলক,
এটা হচ্ছে আমাদের একটা কি অ্যাসিটাইল গ্রুপ বা অ্যাসিটাইল মূলক। এই অ্যাসিটাইল মূলক দ্বারা আমাদের একটা এখানে হাইড্রোজেন পরমাণুটা প্রতিস্থাপিত হয়েছে, হওয়ার ফলে আমাদের এইখানে আমাদের প্যারাসিটামল উৎপন্ন হয়েছে। তাহলে আমাদের একটা বেনজিন রিং দরকার, আমাদের বেনজিন রিং এর 1 নাম্বার কার্বনে একটা ওএইচ গ্রুপ দরকার, এবং 4 নাম্বার কার্বনে একটা প্রথমত অ্যামিন গ্রুপ দরকার, দ্বিতীয়ত এই অ্যামিন গ্রুপটা অ্যাসিটাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে। তাহলে আমরা এই প্রসেসগুলো অনুসরণ করে আমরা প্যারাসিটামলটাকে আমরা কি সংশ্লেষণ করব। তাহলে দেখেন আমরা যখন এখন প্যারাসিটামল যখন সংশ্লেষণ করব, প্রথম আমার দরকার আমাদের বেনজিন রিং। তাহলে আমরা প্রথমে একটা কি নিয়ে নেই, বেনজিন একটা রিং নিয়ে নেই। তাহলে এই বেনজিন রিং নেওয়ার পর আমরা একে কি করব, আমরা একে যে গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাবো। তাহলে গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে যে বিক্রিয়া, এই গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়াটাকে আমরা বলতেছি নাইট্রেশন বিক্রিয়া। তাহলে এই যে নাইট্রেশন বিক্রিয়ায় আমাদের প্রভাবক হিসাবে কি উপস্থিত থাকে, প্রভাবক হিসাবে আমাদের সালফিউরিক অ্যাসিড উপস্থিত থাকে। তাহলে দেখেন নাইট্রেশন বিক্রিয়া হচ্ছে কি এমন একটা বিক্রিয়া যে আমাদের বেনজিনের সাথে গাঢ় নাইট্রিক অ্যাসিডে যখন আমরা বিক্রিয়া করব, যেখানে প্রভাবক হিসাবে আমাদের থাকে সালফিউরিক অ্যাসিড, তখন আমাদের কি উৎপন্ন হয়, 4 নাইট্রোফেনল উৎপন্ন হয়। তাহলে আমাদের নাইট্রোফেনল উৎপন্ন করবে। তাহলে আমাদের দেখেন নাইট্রোফেনল উৎপন্ন করতেছে। তাহলে এখানে আমাদের 2 ধরনের উৎপাদ হয়, একটা হচ্ছে আমাদের প্রধান উৎপাদ আর একটা হচ্ছে আমাদের অপ্রধান উৎপাদ। তাহলে প্রধান উৎপাদ হিসাবে আমাদের এখানে যে আমাদের যে নাইট্রো যে গ্রুপটা আছে, এই নাইট্রো গ্রুপটা হচ্ছে আমাদের প্যারা অবস্থানে আসে, বা এটাকে আমরা বলি 4 নাইট্রোফেনল। আর এটা হচ্ছে আমাদের একটা কি প্রধান উৎপাদ। আর অপ্রধান উৎপাদ হচ্ছে কি আমাদের এখানে যে অর্থো নাইট্রোফেনল, এই অবস্থানটাকে আমরা কি বলি, এই অবস্থানটাকে আমরা বলি অর্থ অবস্থান। এই অর্থ অবস্থানে যদি নাইট্রোজেনটা যুক্ত থাকে তখন আমরা সেটাকে বলি যে অর্থো নাইট্রোফেনল। আর প্যারা অবস্থানে যুক্ত থাকলে আমাদের নাইট্রো গ্রুপটা যখন প্যারা অবস্থানে যুক্ত থাকে তখন আমরা সেটাকে বলি প্যারা নাইট্রোফেনল। তাহলে এখানে আমাদের ইউপ্যাক নাম অনুসারে এই নামকরণগুলো করা হয়েছে যে 4 নাইট্রোফেনল, অথবা আমার এখানে 4 এর পরিবর্তে আমরা লিখতে পারি পি তে বলতেছি এখানে আমরা প্যারা নাইট্রোফেনল। তাহলে পি নাইট্রোফেনল বা প্যারা নাইট্রোফেনল হচ্ছে আমাদের এখানে প্রধান উৎপাদ। তাহলে দেখেন আমাদের এইখানে যে দুইটা যে মিশ্রণ তৈরি হইলো, একটা হচ্ছে প্যারা নাইট্রোফেনল আর একটা হচ্ছে আমাদের অর্থো নাইট্রোফেনল। তাহলে ওই অর্থকে আমরা সাধারণত ও দ্বারা প্রকাশ করি, অর্থকে আমরা সাধারণত ও দ্বারা প্রকাশ করি, ও দ্বারা অর্থ বোঝায় আর পি দ্বারা হচ্ছে আমাদের প্যারা বোঝায়। এখন আমরা কি করব, আমাদের এখানে যে দুইটা যে মিশ্রণ তৈরি হলো এই মিশ্রণটাকে আমরা পৃথক করব। তাহলে পৃথক করার পরে আমরা এখানে যে প্রধান উৎপাদটা আছে এই প্রধান উৎপাদটা নিয়ে কাজ করব। তাহলে প্রধান উৎপাদ হচ্ছে আমাদের কি যে 4 নাইট্রোফেনল। তাহলে 4 নাইট্রোফেনল বা প্যারানাইট্রোফেনল। তাহলে এই প্যারানাইট্রোফেনলকে আমরা যদি কি করব, আমরা যদি রিডাকশন বিক্রিয়া করাই তাহলে আমরা কি করব, এই প্যারানাইট্রোফেনলকে রিডাকশন বিক্রিয়া করব। তাহলে রিডাকশন বিক্রিয়াটা আবার কি, যে রিডাকশন বিক্রিয়া হচ্ছে এমন একটা বিক্রিয়া যেখানে ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন হারায়, ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন হারায়। অথবা আমরা এভাবে বলতে পারি যে বিক্রিয়া হচ্ছে কি জারণ সংখ্যা কমে তাকে আমরা বলি রিডাকশন বিক্রিয়া। তাহলে এখানে রিডাকশন বিক্রিয়ার মাধ্যমে আমাদের এইখানে যে নাইট্রো যে গ্রুপটি আছে, এই নাইট্রো যে গ্রুপটি, এই নাইট্রো গ্রুপটির যে অক্সিজেন যে পরমাণুটি আছে, এই অক্সিজেন যে দুইটা অক্সিজেন আছে এই অক্সিজেনটা হচ্ছে কি আমাদের হারাবে। তাহলে এই অক্সিজেন হারাবে, এখানে হচ্ছে আমাদের কি এসে যুক্ত হবে, হাইড্রোজেন এসে যুক্ত হবে। এখানে প্রভাবক হিসেবে কে থাকে, প্রভাবক হিসেবে এখানে আমাদের থাকে টিন বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে আমরা যদি রিডাকশন বিক্রিয়া করাই তখন আমাদের এখানে কি হয়, 4 অ্যামিনোফেনল উৎপন্ন হয়। তখন এখানে আমাদের কি হয়, এই নাইট্রো গ্রুপটা আমাদের অ্যামিনো গ্রুপে রূপান্তরিত হয়। এখানে হচ্ছে আমাদের কি হয়, নাইট্রো যে গ্রুপটা আছে নাইট্রো গ্রুপটা হচ্ছে আমাদের অ্যামিনো গ্রুপে রূপান্তরিত হইলো। তাহলে এখানে রিডাকশন বিক্রিয়া আমরা কি মনে রাখবো কিভাবে, যে আমাদের ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন হারায়, ইলেকট্রন গ্রহণ করে এবং অক্সিজেন হারায়। তাহলে এখানে দেখেন অক্সিজেন পরমাণু হারায় গেছে।
তাহলে এখানে আমাদের নাইট্রো গ্রুপটা অ্যামিনো গ্রুপে পরিণত হলো। এবার আসি আমাদের এখানে যে 4 অ্যামিনো ফেনল আমরা পেলাম। তাহলে দেখেন আমাদের যদি এখন মূল যে যৌগটা আছে আমরা কি করছি, এই যে পৃথকীকরণ করার মাধ্যমে আমাদের যে 1 নাম্বার যে কার্বন, 1 নাম্বার কার্বনে OH গ্রুপ আমাদের আনা দরকার। আমরা পৃথকীকরণের মধ্য দিয়ে আমাদের OH গ্রুপ আমরা এনে ফেলছি। এবার আমাদের এইখানে 4 নাম্বার যে কার্বন, 4 নাম্বার কার্বনে আমাদের কি দরকার ছিল, একটা অ্যামিনো গ্রুপ আনার। তাহলে 4 নাম্বার কার্বনে আমরা কি আনছি, একটা অ্যামিনো গ্রুপ এনে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে অ্যামিনো গ্রুপের যে দুইটা যে হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন এবং অন্য আরেকটা যে হাইড্রোজেন আছে, এই দুইটা হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেনকে আমরা প্রতিস্থাপন করাবো। তাহলে কি দ্বারা প্রতিস্থাপন করাবো, আমরা একটা অ্যাসিটাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করাবো। তাহলে অ্যাসিটাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করার বিক্রিয়াটার নাম কি যেন, অ্যাসিটাইল, এটা হচ্ছে আমাদের একটা অ্যাসিটাইলেশন বিক্রিয়া। তাহলে অ্যাসিটাইলেশন বিক্রিয়ায় আমাদের প্রভাবক হিসাবে কি থাকে, প্রভাবক হিসাবে থাকে আমাদের অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। এই অ্যাসিটিক অ্যানহাইড্রাইডে আমরা আমাদের দুইটা অ্যাসিটাইল গ্রুপ থাকে। এইটা হচ্ছে আমাদের একটা এইটা হচ্ছে কি আমাদের একটা অ্যাসিটাইল গ্রুপ, সরি এইটা হচ্ছে আমাদের একটা কি অ্যাসিটাইল গ্রুপ, এবং এই পর্যন্ত এইটা হচ্ছে কি আমাদের আরেকটা অ্যাসিটাইল গ্রুপ। তাহলে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, তাহলে আমরা যদি যে প্যারা অ্যামিনো ফেনলকে আমরা যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দ্বারা যদি অ্যাসিটাইলেশন বিক্রিয়া করাই, তখন আমাদের এইখানে এক অণু হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে কি আমাদের বিয়োজনের মাধ্যমে আমাদের বহুল কাঙ্ক্ষিত সেই প্যারাসিটামল উৎপন্ন হয়। তাহলে দেখেন এই প্যারাসিটামল যে উৎপন্ন হয়, তাহলে এখানে আমাদের কি হইলো, তাহলে এখানে দেখেন আমাদের এখানে অ্যামিনো গ্রুপ, এই অ্যামিনো গ্রুপের একটা হাইড্রোজেন, এই অ্যামিনো গ্রুপের একটা হাইড্রোজেন, এবং আমাদের এইখানে যে আমাদের যে দুইটাতে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড যে দুইটা অ্যাসিটাইল গ্রুপ আছে, এবং একটা হচ্ছে কি এই অক্সিজেন সহকারে এই যে গ্রুপটা, এবং এইখানকার একটা হাইড্রোজেন, এরা মিলিত হয়ে আমাদের কি হয়, এক অণু অ্যাসিটিক অ্যাসিড বিয়োজিত হয়ে আমাদের বহুল প্রত্যাশিত যে আমাদের প্যারাসিটামলকে আমাদের সংশ্লেষণ করে দেয়। তাহলে প্যারাসিটামলের রাসায়নিক বা নাম বা ইউপ্যাক নামটা হচ্ছে কি আমাদের এন, এই বলতে এখানে এন দ্বারা বোঝাচ্ছে এই যে এনটা আছে, এই এনে আমাদের কি আছে 4 হাইড্রোক্সিফিনল, মানে 4 এটা কোথায় আছে, এটা হচ্ছে আমাদের 4 হাইড্রোক্সিফিনল অ্যাসিটামাইড। কারণ এটা হচ্ছে কি পুরাটাই হচ্ছে আমাদের একটা অ্যামাইড গ্রুপ, যার কারণে এর নামকরণটা আসছে আমাদের কি যে 4 হাইড্রোক্সি অ্যাসিটামাইড। তখন এর নামকরণটা হচ্ছে কি আমাদের এইখানে আমার নামকরণে একটু মিস্টেক হয়েছে। নামকরণে মিস্টেকটা হয়েছে কি যে এখানে আমাদের প্যারাসিটামলের যে গঠন, প্যারাসিটামলের গঠনে এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার কার্বন, আমরা এইটাকে ধরবো, এইটাকে 1 নাম্বার কার্বন ধরে আমরা এটাকে 2, এটাকে 3, এটাকে 4 ধরবো, এবং এটাকে 5, এবং এটাকে হচ্ছে কি 6 ধরবো। একটু নাম মানে নাম্বার কার্বন নাম্বারটা নাম্বারিং করতে হচ্ছে কি আমাদের একটু মিস্টেক হয়েছে, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে দেখেন আমাদের 4 নাম্বার কার্বনে OH গ্রুপ এবং 1 নাম্বার কার্বনে আমাদের অ্যামাইড গ্রুপ আছে। তাহলে এটাকে আমরা বলতেছি 4 হাইড্রোক্সিফিনাইল অ্যাসিটামাইড। তাহলে এভাবে আমরা কি করব, প্যারাসিটামলটাকে আমরা সংশ্লেষণ করে ফেলবো। তাহলে এবার আসি আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের ফেনাসিটিন সংশ্লেষণ করব। তাহলে ফেনাসিটিন সংশ্লেষণ, তাহলে ফেনাসিটিন কি, ফেনাসিটিন হচ্ছে প্যারাসিটামলের ন্যায় এটি একটি অ্যানিলিন প্যারাঅ্যামিনোফেনল সদৃশ জ্বররোধী ঔষধ, যার আণবিক ভর এটা হচ্ছে আমাদের কি আণবিক ভর। তাহলে আণবিক ভর এত, এবং আণবিক সংকেত হচ্ছে কি সিটেন H13NO2, এবং এর গাঠনিক সংকেতটা হচ্ছে কি আমাদের এই যে এটা হচ্ছে আমাদের একটা ফেনাসিটিনের গাঠনিক সংকেত। তো দেখেন আমাদের নামকরণ যেগুলো আছে এগুলো হচ্ছে কি এগুলো একটু ভুল হয়েছে, এগুলো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নামকরণগুলো হচ্ছে কি আমাদের এখান থেকে শুরু হবে, এটা 1 নাম্বার এবং এটা হবে 4 নাম্বার, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার এবং এটা হবে আমাদের কি 1 নাম্বার।
তাহলে দেখেন প্যারাসিটামল আর এটার মধ্যে পার্থক্য কি, ফেনাসিটিন এবং প্যারাসিটামলের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই যে আমাদের ফেনাসিটিনে এইখানে এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা একটা হচ্ছে আমাদের ইথাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে। এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা আমাদের এখানে কি হবে, ইথাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে আমাদের ফেনাসিটিন উৎপন্ন করবে। তাহলে আমরা সরাসরি প্যারাসিটামল থেকেই আমরা এটাকে দেখাইতে পারি, কিন্তু প্রশ্নটা যেহেতু 5-6 মার্কের জন্য আসে তখন আমাদেরকে একটু ভেঙে ভেঙে দেখানো হয়। আমরা সরাসরি প্যারাসিটামল থেকে ফেনাসিটিন তৈরি করব না, আমাদের ওই যে বেনজিন থেকে কিভাবে প্যারাসিটামল উৎপন্ন হয় এই প্রক্রিয়াটা আমরা দেখাবো, তারপর হচ্ছে কি আমাদের ফেনাসিটিন উৎপন্ন করব। তাহলে এইভাবে আমরা একটা উৎপন্ন করতে পারি এবং আরেকভাবে আমরা উৎপন্ন করতে পারি। তার আগে এখানে দেখেন যে ফেনাসিটিনের রাসায়নিক নামটা হচ্ছে কি, যে 4 ইথোক্সিফিনাইল অ্যাসিটামাইড, আর প্যারাসিটামলের কি ছিল যে 4 হাইড্রোক্সিফিনাইল অ্যাসিটামাইড। তখন এখানে কি ছিল, আমাদের শুধু হাইড্রোক্সি গ্রুপ ছিল, কিন্তু এখানে আমাদের কি আছে, ইথোক্সি গ্রুপ আছে। এটা এখানে আমাদের ইথোক্সি ছিল, এখানে আমাদের হাইড্রোক্সি গ্রুপ ছিল। তাহলে এইটুকুই হচ্ছে কি প্যারাসিটামল আর ফেনাসিটিনের মধ্যে হচ্ছে কি আমাদের পার্থক্য। তাহলে দেখেন এইটা হচ্ছে আমাদের একটা কি, অ্যানিলিন থেকে আমরা প্রথমত প্যারাসিটামল উৎপন্ন করব এবং প্যারাসিটামল উৎপন্ন করার পর আমরা সেখানে কি করব, ফেনাসিটিন উৎপন্ন করব। তাহলে অ্যানিলিন থেকে আমরা প্রথমত প্যারাসিটামল উৎপন্ন করব, প্যারাসিটামল থেকে ফেনাসিটিন উৎপন্ন করব। তাহলে আমরা যে একটু আগে যে প্যারাসিটামলের যে সংশ্লেষণ দেখলাম, ওভাবেই হচ্ছে আমরা কি প্যারাসিটামলটাকে সংশ্লেষণ করতে পারি এবং আমরা আরো একভাবে হচ্ছে কি প্যারাসিটামলটাকে সংশ্লেষণ করতে পারি। এখন আমরা অ্যানিলিন থেকে প্যারাসিটামল উৎপন্ন করব, এরপর প্যারাসিটামল থেকে আমরা ফেনাসিটিন উৎপন্ন করব। তাহলে অ্যানিলিন থেকে প্যারাসিটামল উৎপন্ন করার জন্য আমরা অ্যানিলিনকে প্রথম ধাপে যদি আমরা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাই, তাহলে অ্যানিলিন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যানিলিনের যে প্যারা অবস্থান আছে, এই প্যারা অবস্থানে আমাদের সালফোনিক অ্যাসিড যে গ্রুপটা, এই সালফোনিক অ্যাসিড গ্রুপটা এসে আমাদের এখানে কি হবে, আমাদের যুক্ত হয়। তাহলে এই সালফোনিক অ্যাসিড যে জাতকটা আমরা পেলাম, একে আবার যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন আমাদের বিক্রিয়া করানো হয়, তখন এই সালফোনিক অ্যাসিড গ্রুপটা আমাদের NH2 মানে NH2 বা অ্যামিনো গ্রুপ দ্বারা হচ্ছে কি আমাদের প্রতিস্থাপিত হয়ে আমাদের কি উৎপন্ন করে, আমাদের উৎপন্ন করে প্যারা অ্যামিনো ফেনল। এখন আমরা আগের মতোই প্যারা অ্যামিনো ফেনলকে আমরা যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, দেখেন এই প্যারা অ্যামিনো ফেনলকে আমরা যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে যদি আমরা বিক্রিয়া করাই, তখন কি হয়ে যায়, তখন হচ্ছে আমাদের এইখানে আমাদের যে অ্যামিনো গ্রুপের যে দুইটা হাইড্রোজেন আছে, দুইটা হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন আমাদের এইখানকার অ্যাসিটাইল গ্রুপ দ্বারা কি হবে, আমাদের প্রতিস্থাপিত হবে, অ্যাসিটাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে। আর এইখানে যে অপসারণকৃত যে হাইড্রোজেনটা আর এইখানে এই গ্রুপটা মিলে আমাদের এইখানে কি হবে, এক অণু অ্যাসিটিক অ্যাসিড বিয়োজিত হবে, হয়ে আমাদের কি উৎপন্ন করবে, আমাদের হচ্ছে আমাদের প্যারাসিটামল উৎপন্ন করবে। তাহলে এই যে প্যারাসিটামল যে আমাদের উৎপন্ন করলো, এই প্যারাসিটামলকে আমরা যদি কি করি, যে আমরা যদি ইথাইল ব্রোমাইডের সাথে যদি আমরা বিক্রিয়া করাই, তাহলে ইথাইল ব্রোমাইডের সাথে আমরা যদি এটাকে আমরা বলতে পারি ইথাইল ব্রোমাইডের সাথে বিক্রিয়া করালে এখানে আমাদের HBr অপসারণের মাধ্যমে আমাদের এখানে কি হবে, আমাদের এখানে যে OH গ্রুপটা যে ছিল, এই OH গ্রুপের যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেন আর ইথাইল ব্রোমাইডের মধ্যে এই যে ব্রোমিন, এই ইথাইল ব্রোমাইডের ব্রোমিন আর এখানকার হাইড্রোজেন মিলিত হয়ে আমাদের এক অণু HBr অপসারণ করবে। আর এইখানে যে হাইড্রোজেনটা অপসারণ হওয়ার পর এইখানে যে আমাদের একটা যে চার্জ সৃষ্টি হয়েছিল, একটা ঋণাত্মক চার্জ, এই ঋণাত্মক চার্জ, আচ্ছা আমি যদি আপনাদেরকে ভেঙে দেখালে এখানে কি হয়ে যাবে, এই বন্ধনটা ভাঙবে, এই বন্ধনটা ভাঙার ফলে অক্সিজেন হবে কি, অক্সিজেন হবে মাইনাস চার্জে চার্জিত, আর হাইড্রোজেন হবে কি, হাইড্রোজেন হবে আমাদের ধনাত্মক চার্জে চার্জিত।
এবং এই বন্ধনটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা এখানে কি পাবো, CH3 CH2, এটা হচ্ছে কি, এটা হবে হচ্ছে আমাদের ধনাত্মক চার্জে চার্জিত, আর ব্রোমিনটা হবে কি আমাদের মাইনাস চার্জে চার্জিত। তাহলে এইখানে আমাদের এই যে মাইনাস ব্রোমিন আয়ন, দা ব্রোমাইড আয়ন, আর এখানে আমাদের হাইড্রোজেন আয়ন, এরা মিলিত হয়ে আমাদের Hb এর অপসারণ করবে, আর এইখানকার হচ্ছে আমাদের ঋণাত্মক অংশ আর এইখানকার ধনাত্মক অংশ মিলে আমাদের এখানে CH2 CH3 গ্রুপটা এখানে আমাদের এখানে এসে অ্যাড হয়ে যাবে। তাহলে এই মাধ্যমে আমরা এখানে কি পাবো, এখানে হচ্ছে আমরা ফেনাসিটিনটা সংশ্লেষণ করতে পারবো। তাহলে আমরা এভাবে হচ্ছে কি প্যারাসিটামল সংশ্লেষণ করতে পারি। প্যারাসিটামল হচ্ছে কি আমরা এইভাবে সংশ্লেষণ করতে পারি, আগে যেভাবে দেখাইছিলাম ওভাবেও আমরা সংশ্লেষণ করতে পারি বেনজিন থেকে তারপর হচ্ছে কি আমাদের প্যারানাইট্রোটলুইন থেকে আমাদের প্যারাঅ্যামিনো ফেনল, তারপর হচ্ছে আমরা আমাদের প্যারাসিটামলটা পাবো এই ধাপগুলো অনুসরণ করে। তাহলে প্যারাসিটামল সংশ্লেষণ দেখলাম, আমরা এখানে ফেনাসিটিন সংশ্লেষণ দেখলাম। এবার আমরা দেখি যে অ্যাসপিরিন কি। তাহলে অ্যাসপিরিনের গুরুত্বপূর্ণ ব্যবহারগুলো আমরা দেখব। তাহলে অ্যাসপিরিন কি? অ্যাসপিরিন হলো একটি বহুল ব্যবহৃত ঔষধ যার রাসায়নিক নাম হচ্ছে আমাদের অ্যাসিটাইলিক অ্যাসিড। তাহলে এর রাসায়নিক সংকেতটা হচ্ছে কি C9H8O4 এবং এর গঠনটা হচ্ছে আমাদের কি, এর গঠনটা হচ্ছে কি আমাদের এরকম, যে আমাদের এই গঠনটা হচ্ছে কি আমাদের অ্যাসপিরিন এর গঠন। তাহলে অ্যাসপিরিনের গুরুত্বপূর্ণ ব্যবহারগুলো এখানে দেওয়া হয়েছে, আপনারা একটু চোখ বুলাইলেই হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে অ্যাসপিরিনের গুরুত্বপূর্ণ আমাদের ব্যবহারগুলো। তাহলে সতর্কতা হচ্ছে আমাদের একটাই, যে অ্যাসপিরিন গ্যাস্ট্রিক আলসার, ব্লিডিং প্রবণতা ইত্যাদি ঝুঁকি বাড়াতে পারে, তাই ডাক্তারের পরামর্শ ছাড়া এগুলো হচ্ছে কি আমাদের গ্রহণ করা উচিত নয়। তাহলে অ্যাসপিরিনের যদি সাধারণ ব্যবহারগুলো আপনাদেরকে যদি আমি বলি, যে মাথা ব্যথা, দাঁতে ব্যথা, পেশির ব্যথা, জ্বর, সর্দি, কাশির উপসর্গ উপশমে সাহায্য করে, রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক, বিশেষ করে হৃদরোগ ঝুঁকিতে থাকা রোগীদের ক্ষেত্রে। তাহলে অ্যান্টিপ্লেটলেট হিসাবে কাজ করে, ফলে রক্ত জমাট বাঁধা রোধ করে, অ্যান্টি স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে, গেটে বাত এবং অন্যান্য প্রদাহজনক ব্যথা প্রশমনে কি আমাদের ব্যবহৃত হয় অ্যাসপিরিন, এবং মাইনর সার্জারির আগে বা পরে রক্ত তরল রাখতে ব্যবহৃত হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ব্যবহারগুলো আমরা অ্যাসপিরিনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এবার আমরা এই যে ব্যবহারগুলো আছে অ্যাসপিরিনের, যে গুরুত্বপূর্ণ যে ব্যবহারগুলো, এই ব্যবহারগুলোকে আমরা সহজে মনে রাখার জন্য এখানে একটা ছন্দ দিয়েছি, যে মাঝে হুর গেয়া, এখানে হচ্ছে কি আমাদের মাঝে হুর গেয়া মা। তাহলে ছন্দটা হচ্ছে এরকম, যে মাঝে হুর গে মা। এই রুল অনুযায়ী আমরা ওই যে অ্যাসপিরিনের যে ব্যবহারগুলো, মতে হচ্ছে কি মাথা ব্যথা, দাঁতে ব্যথা, পেশির ব্যথা, যেতে হচ্ছে জ্বর, সর্দি, কাশি উপশম। তাহলে এখানে এটা দ্বারা বোঝাচ্ছে আমরা হৃদরোগ সহায়ক, রক্তচাপ নিয়ন্ত্রণ সহায়ক, র দ্বারা বোঝাচ্ছে রক্ত জমাট রোধ, তাহলে গে দ্বারা বলছে গেটে ব্যথা, প্রদাহ কমায়। তাহলে এই যে এই রুলটা অনুযায়ী আমরা অ্যাসপিরিনের যে ব্যবহার, এই অ্যাসপিরিনের ব্যবহারগুলোকে আমরা খুব সহজেই মনে রাখতে পারি। এবার আসি আমাদের অ্যাসপিরিন সংশ্লেষণ নিয়ে। তাহলে আমরা এখন কি দেখব, যে আমাদের অ্যাসপিরিন আমরা সংশ্লেষণ করব। তাহলে অ্যাসপিরিন সংশ্লেষণের ক্ষেত্রে আমরা প্রথমত কি নেব, ফেনল নেব। তাহলে এই ফেনল যখন আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, তখন আমাদের কি উৎপন্ন করবে, সোডিয়াম ফিনক্সাইড উৎপন্ন করবে। তাহলে দেখেন এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা আমরা জানি যে অম্ল ক্ষারের যে বিক্রিয়ায়, অম্ল ক্ষারের বিক্রিয়ায় আমাদের কি উৎপন্ন করে, লবণ এবং পানি উৎপন্ন করে। তাহলে অম্ল ক্ষারের বিক্রিয়া যেমন লবণ এবং পানি উৎপন্ন করে, তাহলে আমরা জানি যে ফেনলটা কি, ফেনলটা হচ্ছে আমাদের একটা অম্ল, যদিও এটা কিনা আমাদের দুর্বল অম্ল। তো এই ফেনল যেহেতু আমাদের অম্ল, সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু আমাদের ক্ষার, তাহলে আমাদের অম্ল ক্ষার বিক্রিয়া করে আমাদের কি উৎপন্ন করবে, সোডিয়াম ফিনক্সাইড, যা কিনা হচ্ছে আমাদের একটা লবণ।
তাহলে লবণ এবং কি উৎপন্ন করবে, আমাদের পানি উৎপন্ন করবে। তাহলে এখানে আমার পানিটাকে আমি এভাবে বিয়োজিত করে দেখাইছি। তাহলে দেখেন এখন আমরা যদি এই সোডিয়াম ফিনক্সাইডকে যদি কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতে 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 7 থেকে 8 এটিএম চাপ বা বায়ু চাপে যদি আমরা বিক্রিয়া করাই, তাহলে সোডিয়াম যে ফিনক্সাইড, এই সোডিয়াম ফিনক্সাইডটা সোডিয়াম স্যালিসাইলেটে রূপান্তরিত হয়। তাহলে এই সোডিয়াম স্যালিসাইলেট কে আবার যদি আমরা অম্লীয় মাধ্যমে যদি আদ্র বিশ্লেষণ করি, তখন আমরা কি পাই, স্যালিসাইলিক অ্যাসিড পাই। তাহলে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটাকে আমরা এই বিক্রিয়াটাকে আমরা একটা হচ্ছে কি খুবই একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটার নাম হচ্ছে আমাদের কোলস বিক্রিয়া, কোলব বিক্রিয়া। তাহলে এই যে আমাদের সোডিয়াম ফিনক্সাইড থেকে স্যালিসাইলিক অ্যাসিড তৈরির যে বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে আমরা বলি কোলব বিক্রিয়া। তাহলে এই কোলব বিক্রিয়ায় আমাদের কি উৎপন্ন হয়, এই সোডিয়াম ফিনক্সাইড কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতে 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 7 থেকে 8 বা ধরে আমরা 7 এটিএম চাপে যখন সোডিয়াম ফিনক্সাইড কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটানো হয়, তখন এটা কি হয়ে যায়, আমাদের সোডিয়াম স্যালিসাইলেট উৎপন্ন হয়। এই সোডিয়াম স্যালিসাইলেট যখন আমাদের অ্যাসিডীয় মাধ্যমে আদ্র বিশ্লেষণ করা হয়, তখন এটা আমাদের স্যালিসাইলিক অ্যাসিডে রূপান্তরিত হয়। তাহলে এই যে স্যালিসাইলিক অ্যাসিডে যে রূপান্তরিত যে হইল, এখন আমরা এই স্যালিসাইলিক অ্যাসিডকে যদি আমরা অ্যাসিটাইলেশন যদি বিক্রিয়া করাই, তাহলে আমাদের কি উৎপন্ন হবে, আমাদের অ্যাসপিরিন উৎপন্ন হবে। তাহলে দেখেন প্রথমত কি হয়েছে, সোডিয়াম ফিনক্সাইড কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম স্যালিসাইলেট, তারপর স্যালিসাইলিক অ্যাসিড। এই স্যালিসাইলিক অ্যাসিডকে যখন আমরা অ্যাসিটাইলেশন বিক্রিয়ার মাধ্যমে যখন বিক্রিয়া করাইছি, তখন এইখানকার যে হাইড্রোজেনটা যে ছিল, এই যে এইখানকার যে হাইড্রোজেনটা ছিল, এই হাইড্রোজেন এবং এইখানকার আমাদের একটা যে অ্যাসিটাইলেশন যে গ্রুপ, এই অ্যাসিটাইলেশন গ্রুপ মিলে আমাদের এখানে কি উৎপন্ন করছে, আমাদের অ্যাসপিরিন উৎপন্ন করছে। আর এইখানে যে এই যে অবশিষ্ট যে এই অংশটা, আর এইখানে থেকে যে হাইড্রোজেনটা যে আমাদের বাদ পড়লো, এটা মিলিত হয়ে আমাদের একটা অ্যাসিটিক অ্যাসিড এখানে আমাদের বিয়োজিত হয়েছে। তাহলে আমরা এই যে সংশ্লেষণগুলো খুব সহজ একটা সংশ্লেষণ। তারপর এবার আসে আমাদের অ্যাসপিরিনের পার্শ্ব প্রতিক্রিয়া। তাহলে অ্যাসপিরিনের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো একটা টেবিলে আপনাদেরকে খুব সহজভাবে এখানে দেওয়ানো হয়েছে, এবং অ্যাসপিরিনের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আমার যে আপনাদেরকে যে হ্যান্ড নোটটি দেওয়া হয়েছে সেখানে একটু বিস্তারিতভাবে করা হয়েছে। এখানে আমি খুব সহজভাবে একটা টেবিল আকারে আপনাদেরকে এখানে আমি সাজিয়ে দিয়েছি। তাহলে এখানে দেখেন যে পাকস্থলীর সমস্যা হবে, অ্যাসপিরিন ব্যবহারের ফলে পাকস্থলীতে সমস্যা হবে। তাহলে অ্যাসপিরিন পাকস্থলীর দেয়ালে প্রভাব ফেলে, এতে গ্যাস্ট্রিক আলসার, বমি বমি ভাব বা এটাকে আমি বলি বমি হতে পারে। তাহলে কি হইতে পারে, রক্তপাত, এটি রক্ত পাতলা করে বলে রক্ত জমাট বাধাগ্রস্ত হয়, ফলে অতিরিক্ত রক্তপাত হতে পারে, বিশেষ করে দাঁতের চিকিৎসা বা সার্জারির সময়। তাহলে রেইস সিনড্রোম, তাহলে শিশুদের ক্ষেত্রে ভাইরাল জ্বর বা ফ্লু অবস্থায় অ্যাসপিরিন গ্রহণ করলে রেইস সিনড্রোম নামক মারাত্মক রোগ হতে পারে, যা যকৃত ও মস্তিষ্কের উপর কি করতে পারে, আমাদের প্রভাব ফেলতে পারে। তারপরে আসে আমাদের কিডনির সমস্যা হইতে পারে, দীর্ঘদিন ব্যবহারে কিডনির কার্য ক্ষমতা কি পেতে পারে, আমাদের হ্রাস পেতে পারে। তাহলে অ্যালার্জিক প্রতিক্রিয়া, কারো কারো ক্ষেত্রে চুলকানি, ফুসকুড়ি, শ্বাসকষ্ট বা অ্যানাফাইলেসিস দেখা দিতে পারে। তারপর হচ্ছে আমাদের টিনিটাস, তাহলে উচ্চ মাত্রায় গ্রহণ করলে কানে আওয়াজ বা শোষধোপনি অনুভব হতে পারে। তাহলে উচ্চ মাত্রায় বিষক্রিয়া, তাহলে ডোজ বেশি হলে
অ্যাসিডোসিস, জ্বর, শ্বাস প্রশ্বাসে কষ্ট, মনোযোগ হারানো ইত্যাদি হতে পারে। তাহলে অ্যাসপিরিনের যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো, এই অ্যাসপিরিনের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আমাদের সহজে মনে রাখার জন্য একটি ছন্দ এবং মেমোরি ট্রিক্স দেওয়া হয়েছে, যাতে আপনারা মুখস্থ করতে সহজ হয়। তাহলে ছন্দের মাধ্যমে আমরা কিভাবে মনে রাখতে পারি যে গ্যাস্ট্রিক বমি, রক্তে ঝড়, শিশু পেল রেইসের ভয়, কানে শোষক, কিডনি ক্ষয়, অ্যালার্জি নিয়ে জীবন ভয়। তাহলে এই ছন্দের মাধ্যমে আমরা অ্যাসপিরিনের যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আছে, অ্যাসপিরিনের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আমরা মনে রাখতে পারি। অথবা আমরা এভাবে মনে রাখতে পারি যে জিআরএ সিইটি, এই ফর্মুলা অনুযায়ী আমরা মনে রাখতে পারি। জিতে হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক আলসার, আরতে হচ্ছে আমাদের রেইন্স সিনড্রোম, এতে হচ্ছে আমাদের অ্যালার্জি। তাহলে আমাদের এখানে খুব সুন্দরভাবে প্রতিটা শব্দের ব্যাখ্যা আপনাদেরকে দেওয়া হয়েছে, যাতে আপনারা খুব সহজেই আমাদের অ্যাসপিরিনের যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আছে, অ্যাসপিরিনের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আপনারা মনে রাখতে পারেন। এবার আসি আমাদের প্যারাসিটামল ও অ্যাসপিরিনের মধ্যে পার্থক্য। তাহলে প্যারাসিটামলও আমাদের জ্বর ব্যথা ইত্যাদির ক্ষেত্রে ব্যবহৃত হয়, অ্যাসপিরিনও জ্বর ব্যথা ইত্যাদির ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এদের মধ্যে আমাদের কি পার্থক্যগুলো আমরা এখন দেখব। তাহলে প্রথমত আমাদের রাসায়নিক নাম প্যারাসিটামল হচ্ছে আমাদের প্যারাহাইড্রোক্সি অ্যাসিটানিলাইট, আর অ্যাসপিরিনের ক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে রাসায়নিক সংকেত, তাহলে প্যারাসিটামলের রাসায়নিক সংকেত দেখেন C8H9, তাহলে এই আমাদের NO2, আর অ্যাসপিরিনের ক্ষেত্রে আমাদের C9H8O4। প্যারাসিটামল কি কাজ করে? প্যারাসিটামল জ্বর ও ব্যথা কমায়, অ্যাসপিরিন আমাদের জ্বর, ব্যথা ও প্রদাহ কমায়। তাহলে অ্যান্টি ইনফ্লামেটরি গুণ এটা হচ্ছে আমাদের নেই, এটা আমাদের রয়েছে। আর রক্ত জমাট রোধ করে কি? আমাদের প্যারাসিটামল করে না। আর অ্যাসপিরিন হ্যাঁ রক্ত পাতলা করে। আমাদের হৃদরোগে ব্যবহার করে, সাধারণত প্যারাসিটামল হৃদরোগে ব্যবহৃত হয় না, আর অ্যাসপিরিন হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধে ব্যবহৃত হয়। পেটের সমস্যা করে, তুলনামূলক নিরাপদ। অ্যাসপিরিন গ্যাস্ট্রিক আলসার সৃষ্টি করতে পারে, শিশুদের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে আমাদের প্যারাসিটামল নিরাপদ, এবং অ্যাসপিরিন হচ্ছে কি আমাদের শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ, যেমন আমরা দেখছি যে রেয়ার সিনড্রোম হতে পারে। সংশ্লেষণের উৎস প্যারা অ্যামিনোফেনল থেকে, আর এটা হচ্ছে আমাদের স্যালিসাইলিক অ্যাসিড থেকে। তাহলে আজকে এই লেকচারের মধ্য দিয়ে বা আজকের এই শেষ স্লাইড আমাদের এটা। তাহলে দেখেন আমরা প্রথম স্লাইডে একটু যদি ফিরে যাই, তাহলে এইখানে দেখেন আমরা এখানে কি দেখতে পাচ্ছিলাম, যে আমাদের জ্বর প্রশমনকারী ওষুধ থেকে শ্রেণীবিভাগ থেকে শুরু করে প্যারাসিটামল এবং অ্যাসপিরিনের মধ্যে যে সম্পর্কগুলো আছে, এই সম্পর্কগুলো আমরা 8টা প্রশ্ন একটা লেকচারেই আমরা শেষ করলাম। তাহলে দেখেন আমাদের সর্বশেষ প্রশ্নটি ছিল কি ছিল? আমাদের প্যারাসিটামল এবং অ্যাসপিরিনের মধ্যে পার্থক্য। তাহলে আজকের লেকচারটি এ পর্যন্তই। পরবর্তী লেকচারে আমন্ত্রণ জানিয়ে আজকের লেকচারটি এখানে আমি শেষ করতে যাচ্ছি। তো তার আগে বলি, আপনারা যারা আমার এই কোর্সে ভর্তি আছেন, অথবা আপনারা এখন যারা আমার এই কোর্সে ভর্তি হন নাই, যেহেতু আমি আজকের এই লেকচারটি পাবলিক করব বা সবার জন্য উন্মুক্ত করব, তো আপনারা যারা আমাদের এই কোর্সটিতে এনরোল করতে চান, তাহলে অবশ্যই আমাদের যে এই যে হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল হচ্ছে নাম হচ্ছে আমাদের কেমিস্ট্রি হেল্পলাইন, এবং আজকের এই লেকচারটি আমি আমার ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করব। আপনাদের যদি ভালো লাগে বা আপনাদের যদি বেসিক থেকে পড়াশোনা করতে যদি আপনি আগ্রহী হন, বা বেসিক সহকারে যদি আপনি জৈব রসায়নের নির্বাচিত বিষয়টি কোর্সটি যদি আপনি শেষ করতে চান, অবশ্যই আমার এই কোর্সের কোনো বিকল্প নাই। মানে এত বিস্তারিতভাবে পড়াশোনা বা এত বিস্তারিতভাবে অনার্স লেভেলে এসে পড়ানো আসলে সচরাচর কেউ পড়ায় না, কিন্তু আমি ব্যতিক্রম ভাবে আপনাদেরকে আমি খুব বিস্তারিতভাবে পড়াচ্ছি, এবং তার হ্যান্ড নোটগুলো হচ্ছে কি আমি দিচ্ছি। তাহলে আজকের এই লেকচারটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।